এক গ্রামে লালা নামের এক ধনী সাহেব থাকতেন, যিনি খুবই লোভী ছিলেন। দরিদ্র কৃষকদের চাতুর্য দিয়ে ফাঁদে ফেলে খামারে কাজ করান, আর পরে তাদের সামনে নানা শর্ত রাখে এবং তাদের জমিতে দখল করে নেন। দেখো চমন, এই দরিদ্র কৃষকরা বড়ই অদ্ভুত। তারা পশুর মতো দিনরাত পরিশ্রম করে এবং বিনিময়ে 2 বেলা রুটির জন্য তৃষ্ণার্ত থাকে। কিন্তু আমাকে দেখো, আমার মতো সাহেব শুধু বসে বসে আদেশ দিয়ে সব ফসল নিজের করে নেয়। সত্যি কথা সাহেব, পুরো গ্রাম আপনার মুঠোর মধ্যে। এই পরিশ্রম থেকে সুবিধা নেওয়া আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। পুরো গ্রামে আপনারই রাজ। আপনার ইচ্ছা ছাড়া গ্রামে এক পাতা পর্যন্ত নড়বে না। এই জাহেল গ্রামবাসীদের আমি এমন শর্তে জমি দিই যে তারা পরিশ্রম করে এবং ফসল আমি হরণ করি। শেষ পর্যন্ত তাদের ক্ষমতা আমার সামনে কি? লালা এইসব কথা বলছিলেন, তখন তার কাছে মঙ্গুরু নামের একজন দরিদ্র কৃষক আসে, যিনি খুবই দুঃখিত ও চিন্তিত। সাহেব, আমি শুনেছি আপনি কৃষকদের জমি ভাড়ায় দেন। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছ। আমি আমার জমি ভাড়ায় দিই। ঠিক আছে সাহেব, আমিও আপনার জমিতে কৃষি করতে চাই। আমাকে কয়েক মাসের জন্য জমি ভাড়ায় দিন। আমার নাম মঙ্গুরু এবং আমি পাশের গ্রামেই থাকি। ঠিক আছে মঙ্গুরু, আমি তোমাকে জমি ভাড়ায় দেব, কিন্তু এর জন্য আমার কিছু শর্ত আছে। ঠিক আছে সাহেব, বলুন কি শর্ত? শর্ত হলো, তোমাকে আমার জমিতে কাজ করতে হবে। যা ফসল হবে তার অর্ধেক ভাগ আমাকে দিতে হবে। ঠিক আছে সাহেব, আমি তাতে রাজি। কয়েক মাস পর মঙ্গুরু জমি থেকে ফসল উৎপাদন শুরু করে। তিনি দিন রাত এক করে পরিশ্রম করেন। ফসল লাল হয়ে উঠতে থাকে। মঙ্গুরু এখন ফসল কাটতে শুরু করেন। চলো ভাই, এই বছর ভালো ফসল হয়েছে। যদি আজ সাহেব ফসল নিয়ে যায়, তাহলে আমার ভাগে কিছুটা আসবে। এতে আমার বাড়ি কিছুদিন চলবে। মঙ্গুরুর ফসল কাটার খবর লালার কানে পৌঁছায়। আরে সাহেব, আপনি শুনছেন কি? আমি শুনেছি আজ মঙ্গুরু ফসল কাটছে। এবার তার ফসল খুব ভালো হয়েছে। সত্যি? এটি তো খুবই ভালো খবর। চল দেখি। আরে মঙ্গু, ফসল প্রস্তুত হয়েছে কি? এবার তো তোমার ফসল অনেক ভালো দেখাচ্ছে। হ্যাঁ সাহেব, আমি গমের ফসল লাগিয়েছি। অনেক পরিশ্রমের পরে এত ভালো ফসল হয়েছে। কাটাও করেছি। তোমার পরিশ্রম দিয়ে কিছু হয়নি। এটি আমার উর্বর জমির কমল। তোমার পরিশ্রম হোক বা না হোক, ফসল হবে। সাহেব, জমি উর্বর হলেও যেখানে পরিশ্রম নেই সেখানে ফসল কিভাবে হবে? আমি দিন রাত পরিশ্রম করেছি। বেশি কথা বলো না মঙ্গু। পরিশ্রম তো ভাড়াটে শ্রমিকরাও করে। আসল উপার্জনের অধিকার কার? যিনি জমির মালিক। এখন দ্রুত আমার ভাগের অর্ধেক ফসল তুলো, আমার অনেক কাজ আছে। রাজু মঙ্গুরুর থেকে সমস্ত ফসল নিয়ে যায় এবং মঙ্গুরুর জন্য মাত্র 2-3 ব্যাগ ফসল রেখে যায়। মঙ্গুরু দুঃখিত হয়ে যায়। হে কানহা, এত পরিশ্রমের পরও আমার ভাগে এতটুকু ফসল এলো। ধিক্কার এই পরিশ্রম এবং জীবনের ওপর। শেষ কবে আমি অন্যের ইশারায় নাচা বন্ধ করব? হে কানহা, কখন আমার নিজের জমি হবে? মঙ্গুরু এভাবে তার জীবন কাটাচ্ছিল। কয়েক মাস পরে মঙ্গুরুর ছেলে বিশাল, যিনি শহরে পড়াশুনো করেছেন, গ্রামে ফিরে আসে। বাবা, আমাদের বাড়ি ও গ্রামের অবস্থা কেন এমন? সবাই দুঃখিত, চিন্তিত। শেষমেশ কি ব্যাপার? ছেলে, এখানে কৃষকদের ভাগ্য এমন। লোভী সাহেবরা আমাদের পরিশ্রমের সুবিধা নেয়। আমরা পরিশ্রম করি, কিন্তু ফল তারা নিয়ে যায়। আমাদের কাছে নিজের জমি নেই, অধিকার নেই। আমরা শুধু পরিশ্রম করি এবং ক্ষুধার্ত থাকি। বাবা, আর এই অন্যায় চলবে না। আজ আমি কৃষি করব এবং সেই লোভী সাহেবকে তার নিজের শর্তে প্রতিশোধ দেখাবো। পরের দিন বিশাল লালার কাছে পৌঁছায়। সাহেব, আমি এবার কৃষি করব।
আমার বাবার যে জমি ভাড়ায় দিয়েছিলেন ওটা আমি চাষ করব। কি ব্যাপার ভাই, এইবার তুমি চাষ করবে? তোমার মধ্যে এতটাও দম নেই। পড়াশোনা করা ছেলে চাষ করলে লোকে পাগল বলবে তোমাকে। সাহেব, এমন বলো না। মানছি আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি একজন গরিব চাষির ছেলে, তাই চাষ করা আমার ধর্ম। ঠিক আছে, এমনিতেই এখন দেশের যা হাল, পড়াশোনা করেও চাকরি পাওয়া যায় না, বেকার হয়ে ঘুরতে হয়, শেষমেশ লিবারের কাজ করতে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহেব। আরে ধন্যবাদ পরে দেবে ভাই, প্রথমে আমার শর্তগুলো শোনো। কি শর্ত সাহেব, বলুন। এ তো এখনো বাচ্চা, একে এমন শর্ত দেব যেন সব ফসল আমার হয়ে যায়। এমনিতেই এর বাবা গমের চাষ করে, তাহলে এই বোকাও গমের চাষ করবে। তাহলে শোনো, চাষ করে যা ফসল হবে অর্ধেক তোমার আর অর্ধেক আমার, ওপরের অংশ আমার আর নিচের অংশ তোমার। যদি আমার এই শর্ততে রাজি থাকো তাহলে বলো। ঠিক আছে সাহেব, এবার তাই হবে। বিশাল জমিতে গাজরের ফসল লাগায়। কয়েক মাস পরে ফসল তৈরি হয়। ফসল তোলার খবর পেয়ে জমিদার জমিতে এসে বলে, আরে বিশাল, শর্ত মনে আছে? অর্ধেক আমার, অর্ধেক তোমার, উপরের অংশ আমার, নিচের অংশ তোমার। সাহেব, সব ঠিকমতো মনে রেখেছি, কিন্তু এবার গমের বদলে গাজর লাগিয়েছি, তাই উপরের অংশ আপনার, নিচের অংশ আমার। এটা কি, তুমি গাজর লাগিয়েছো? হ্যাঁ সাহেব, আপনার শর্ত অনুযায়ী সব ঠিক আছে, আপনি উপরের অংশ নিয়ে নিন। বিশাল তার বুদ্ধিমত্তা দিয়ে সাহেবকে প্রতারিত করলেন। তিনি সব গাজর নিয়ে বাড়ি চলে গেলেন এবং নিচের অংশের ফসল শুধু ফাঁকা ঘাস ছেড়ে দিলেন। লোভী সাহেব সম্পূর্ণ বিভ্রান্ত এবং ক্ষুব্ধ হয়ে গেলেন। পুরো গ্রামে কেউ আমার চালাকি ঠকাতে সাহস করে না, কিন্তু এই ছেলে আমাকে সহজেই বোকা বানালো। হ্যাঁ সাহেব, ওর বুদ্ধি দেখে সত্যি অবাক হয়ে গেলাম। কিছুদিন পরে বিশাল আবার লালার কাছে আসে। সাহেব, এবারও আমি জমি ভাড়ায় নিতে চাই। আবার জমি নিতে এসেছে? আমাকে ঠকিয়ে অনেক লাভ করেছে। দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। এমন ঠেলায় ফেলবো, বুঝবি মজা। এবারও শর্ত শোনো, এবার ফসলের উপরের অংশ আর নিচের অংশ আমার এবং মাঝের অংশ তোমার হবে। ঠিক আছে সাহেব, আমি শর্ত মেনে নিচ্ছি। এবার বিশাল কলার ফসল লাগায়। কয়েক মাস পরে ফসল ভালো হয়। এই খবর পেয়ে জমিদার তার কাছে এসে বলল, শর্ত মনে আছে তো তোমার? হ্যাঁ সাহেব, আপনার শর্ত অনুযায়ী উপরের অংশ আর নিচের অংশ আপনার এবং মাঝের অংশ আমার। এটা কি, তুমি কলা চাষ করেছো? আরে কি হলো আমার, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। বিশাল তার ফসল ঘরে নিয়ে আসে। কিছু অংশ গ্রামের দরিদ্রদের মধ্যে বিতরণ করে। বিশাল ও তার বাবা মঙ্গুরু দুজনেই খুব খুশি ছিলেন। বাবা, এবার আমরা নিরাপদ, আমাদের পরিশ্রমের সঠিক ফল আমরা পেয়েছি। হ্যাঁ ছেলে, পরিশ্রম আর বুদ্ধিমত্তা একসাথে থাকলে আর কোনো লোভী সাহেব আমাদের ঠকাতে পারবে না। লোভী সাহেব বুঝতে পারে দরিদ্ররা তাদের বুদ্ধি দিয়ে লোভী মালিককে প্রতারিত করতে পারে। তিনি সিদ্ধান্ত নেন আর কোনো কৃষককে তিনি ঠকাবেন না এবং সবার জমি ও অর্থ ফেরত দেবেন। এবার বুঝেছি, প্রথমবার কেউ আমার সঙ্গে লোভ দেখানোর সাহস করছে। এই ছেলে আমাকে চোখ খুলে দিল। হ্যাঁ সাহেব, কৃষকরা তাদের পরিশ্রমের যথাযথ মূল্য পাওয়া উচিত। এরপর লোভী সাহেব সকল কৃষকের জমি ও অর্থ ফেরত দেন। বিশাল ও তার বাবা মঙ্গুরু সুখী হয়ে তাদের জীবন কাটাতে থাকেন। এইভাবে বিশাল ও মঙ্গুরু তাদের বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে লোভী সাহেবকে শিক্ষিত করে সঠিক পথে নিয়ে আসে।